দোস্ত, মালটা হেব্বি ছিল রে। খুব মজা পেয়েছি। দেখতে হবে না গার্লফ্রেন্ডটা কার ছিল। হেসে হেসেই হিমেলকে উত্তরটা দিলাম। আসলেই তো, নগ্ন অবস্থাতেও দিয়াকে কত সুন্দর লাগছে। তবে এভাবে দিয়াকে লগ্ন করে রাখা যাবে না। ভালোবাসার দিনগুলোতে স্বপ্ন দেখতাম দিয়াকে নিজের হাত দিয়ে সাজিয়ে দেব। সেই কাজটা আজ করব। আসার সময়ই দিয়াকে সাজানোর উপকরণ সব নিয়ে এসেছি। আগে ইচ্ছে ছিল লাল শাড়ি পরার, তবে এখন আর লাল শাড়ি মানাবে না, তাই কালো দিয়েই সাজাবো। শাড়িটা নিয়ে যখন দিয়াকে একটু আগে দেখাই, সে একটু অবাকই হয়ে জিজ্ঞাসা করে, লাল শাড়িতে সাজানোর ইচ্ছে বাদ দিয়ে কালো শাড়ি কেন? যদিও উত্তরটা দেইনি, কারণ মুখে বলার চেয়ে বোঝানোই ভালো হবে। হিমেলকে ডাক দিয়ে পাশের টেবিল থেকে ব্যাগটা নিয়ে দিতে বললাম। হিমেল ব্যাগটা নিয়ে এলো। ব্যাগের ভিতর থেকে একে একে সব বের করছি। একটা কালো শাড়ি, কালো রঙের 2 ডজন কাচের ছুরি, আলতা, আরও অনেক কিছু। তুই এসব দিয়ে কী করবি এখন? হিমেল জিজ্ঞাসা করলো। দিয়াকে এভাবে দেখতে ভালো লাগছে না, তাই একটু নিজের মনের মতো করে সাজাবো। আমার এমন উত্তর শুনে হিমেল একটু বিরক্তই মনে হলো। যাই হোক, ওর কি হলো না হলো তাতে আমার যায় আসে না। আমি আমার কাজ করে যাব। আমি আমার দিয়াকে আমার মনের মতো করে সাজাবো। হিমেলকে বললাম পাশের রুমে গিয়ে রান্নাঘরটা ঠিকমতো দেখতে, লাশটাকে কিভাবে পুড়িয়ে ফেলা যায় সেটার একটা পরিকল্পনা ঠিক করতে। হিমেল সেই কাজে চলে গেল। আমি দিয়াকে সাজানোর ব্যাপারে মনোযোগ দিলাম। অবশ্য নিজের মনের মতো করে দেখাটাই প্রধান উদ্দেশ্য না, আরও একটা উদ্দেশ্য আছে দিয়াকে সাজানোর। এভাবে যদি লাশটাকে ফেলে যায়, তবে সবাই হত্যাকাণ্ড সম্পর্কে বুঝে যাবে। সন্দেহের তীর আমার দিকেও আসতে পারে। আমি চাই না এত তাড়াতাড়ি মাত্র একটা খুনের কারণে জীবনটা শেষ হয়ে যাক। তাই ভালোভাবে পরিকল্পনা করে সব কিছু করতে হবে। আগুনে পুড়ে মারা গেছে এমন একটা অবস্থা তৈরি করতে হবে। পুরো ছাই হয়ে গেলে তেমন কোনো প্রমাণ থাকবে না। কীভাবে শাড়ি পরাতে হয় সেটাও ঠিকমতো জানি না। ইউটিউব দেখে কিছুটা শিখেছি, সেভাবে সাজিয়ে যাচ্ছি। একটা নিথর দেহকে শাড়ি পরানোর ঝামেলা মনে হচ্ছে, তবুও করতেই হবে। পায়ে আলতা দিয়ে তারপরও ছুরিও পরিয়ে দিলাম। কিন্তু এভাবে শুয়ে থাকলে তো ভালো দেখা যাচ্ছে না। বিছানার সবগুলো বালিশ একত্র করলাম। একত্র করে তার সাথে হেলান দিয়ে দিয়াকে বসানোর চেষ্টা করলাম, তবুও বারবার পড়ে যাচ্ছিল। কোনো রকম 3 পাশে হেলান দিয়ে রাখলাম। এখন একটু আফসোস হচ্ছে, জীবিত থাকা অবস্থায় মনে হয় আরও বেশি সুন্দর লাগতো। একটা মেয়ে এত সুন্দর হতে পারে। কিরে, তাড়াতাড়ি কর, রাত তো শেষ হয়ে যাবে। আমাদের আবার সব শেষ করে বাসায় যেতে হবে। হিমেলের কথায় রাগ উঠলেও আবার ভাবলাম ঠিকই তো আছে, তাড়াতাড়ি সব কাজ শেষ করে চলে যেতে হবে। এত যদি ভালোবাসতি তাহলে এভাবে মারা কি দরকার ছিল? কেন, তুই জানিস না? হিমেলকে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ জানি তো। আচ্ছা বাদ দে, আমি সব ব্যবস্থা করেছি। এখন লাশটা নিয়ে আয়। কীভাবে কী করবি আমাকে বল আগে, তারপর নিয়ে যাচ্ছি। গ্যাসের সিলিন্ডারটা দেখে মনে হলো আজকে নতুন করে ভরে আনা হয়েছে, তাই কাজটা আরও সহজ হয়ে গেছে। পুরাতন একটা সিলিন্ডার দিয়েছে, ওটার মাঝখানে ছোট করে একটা ছিদ্র করে দিয়েছি, যা দিয়ে গ্যাস বের হচ্ছে একটু করে। আর জানালাটা বন্ধ করে দিয়েছি। চুলার উপর পেঁয়াজ মরিচ সব কেটে রাখছি। যদিও পোড়ার পর এসবের অস্তিত্ব থাকবে না, তবু যদি থাকে যেন মনে হয় কোনো রান্নার কাজে রুমে এসেছিল, আর সেখানে চুলা জ্বালাতে গিয়েই আগুন লেগে মারা যায়। ভালো বুদ্ধি, তবে আগুন কীভাবে দিবি ভিতরে? আর আগুন দিয়ে তো আমাদেরও বের হতে হবে, সেই চিন্তা তোর করতে হবে না। অনেকগুলা মুভি দেখে আগুন দেওয়া শিখেছি, তুই খালি দেখবি। আচ্ছা বলে আমি দিয়াকে নিয়ে রান্নাঘরে গেলাম। যাওয়ার আগে দিয়ার সাথে কয়েকটা সেলফি তুলে রাখলাম। দিয়ার কথা বেশি মনে পড়লে ছবিগুলো দেখব। সব কাজ শেষ করে হিমেল আর আমি বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দুজনেই খাবার টেবিলে বসে আছি। ভালোই তো হলো আজ, তুই একটা সুন্দর গল্প পেয়ে গেলি আজ। কিসের গল্প পেলাম আবার? এই তো বন্ধুর সামনে বন্ধুর গার্লফ্রেন্ডকে দর্শন করে হত্যা। এটা নিয়ে অবশ্যই দারুণ একটা থ্রিলার গল্প লিখতে পারবি। আমার কথা শুনে হিমেল হা হা করে হেসে দিল। হয়তো আমার বুদ্ধিটা ওর ভালো লেগেছে। গল্প লেখক হিসেবে ভালোই নাম আছে হিমেলের। আর এই ধরনের গল্প হলে মানুষ একটু বেশিই পড়বে।
নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বেশি। কিরে, তোর কি খারাপ লাগছে না এখন? একটু অন্য মনস্ক দেখে হিমেল আমাকে জিজ্ঞেস করলো। আরে না, আমার আবার কেন খারাপ লাগবে? হ্যাঁ ঠিকই তো, যে মেয়ে তোর মতো একটা ভালো ছেলেকে ধোঁকা দিতে পারে তাকে মারার মাঝে কোনো পাপ নাই। আপাতত আমি কোনো পাপ দেখছি না। কী ধরনের খারাপ? তার সাথে 10 বছরের রিলেশন, তারপরও সেই ডাক্তারের ছেলের সাথে আবার রুম ডেটে করে। একটা কথা আছে না, মেয়েরা টাকাওয়ালা ছেলে পেলে এমনিতে কাপড় খুলে দেয়। থাম তো তুই, আমি আর ওর ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। একটু চিৎকার দিয়ে কথাটা বললাম। হিমেল থেমে গেল। সে তার খাবারের দিকে মনোযোগ দিল। আমি খাওয়া শেষ না করে চলে গেলাম। কালকে সকালে হয়তো দিয়ার আগুনে পুড়ে যাওয়া খবরটা পত্রিকায় আসবে। মেয়েটার কথা ভেবে অনেক বেশি খারাপ লাগছে। বারবার মায়া মুখটা চোখের সামনে ভেসে আসছে। কিভাবে পারলাম আমি সেটা ভেবেও একটু অবাক হচ্ছি। যে মেয়েটার চোখে এক ফোঁটা পানি এলেও নিজেকে অপরাধী লাগতো, মনে হতো আমার জন্যই কাঁদছে হয়তো সে। আর আজ তাকে মেরে ফেলার পরেও কোনো রকম অপরাধ বোধ কাজ করছে না। দিয়ার নাক ফুটানোর সময় আমি সাথে ছিলাম। সে সময় ওর মুখের দিকে তাকাতে পারি নাই, ব্যথার চাপ সহ্য করতে পারবো না তাই। আর আজ নিজের হাতে গলা টিপে মারার সময়ও সামান্য পরিমাণ খারাপ লাগলো না। সব কিছুই সময়ের সাথে কতটা বদলে যায় ভাবতে আর ভালো লাগছে না। রুমে এসে শুয়ে পড়লাম। হিমেল আমার আগেই এসে শুয়ে পড়েছে। কয়েকবার ডাক দিলাম হিমেলকে, কিন্তু শুনলো না। তার মানে ঘুমের ওষুধ এর প্রভাব শুরু হয়ে গেছে। বাকিটা পরবর্তী পার্টে দেওয়া আছে।